শুভ সন্ধ্যা। আমরা পরস্পরের পেজ থেকে আজকে লাইভে আছি। কেউ যদি লাইভে এখানে এসে থাকেন একটু বললে ভালো হয়, আওয়াজ ঠিকঠাক মতো আসছে কিনা, আওয়াজ শোনা যাচ্ছে কিনা সেটা একটু বললে তাহলে আমরা আজকের আলোচনা শুরু করতে পারি। কেউ যদি এসে থাকেন একটু বলবেন যে আওয়াজ ঠিকঠাক মতো আসছে কিনা। যদি সাউন্ড ঠিকঠাক মতো আসে তাহলে আমরা আজকের অনুষ্ঠান, এখানে আমাদের আলোচনা আজকে আমরা শুরু করতে পারি। আওয়াজ আসছে ঠিকঠাক মতো? একটু কমেন্টে লিখলে ভালো হয় আওয়াজ ঠিকঠাক মতো আসছে কিনা। অরিজিৎ শোনা যাচ্ছে? শুরু করবো না 5 মিনিট দেখবো? সুতমা বললে শুরু করবো। দু 4 মিনিট অপেক্ষা করাই যায়। শুরু করি নাকি? ঠিক আছে। তো প্রথমেই আমি যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন পরস্পর অনলাইন পত্রিকা চালু করার জন্য, তার প্রথম সংখ্যা প্রকাশিতও হয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং তারপর এরকম তাদের পেজ থেকে ফেসবুকে নানা রকম আলোচনা, গান, নাচ ইত্যাদি নিয়ে, সেটাও খুব ভালো উদ্যোগ। আজকের আলোচনার বিষয় হচ্ছে জনসংখ্যা ও রাজনীতি। আজকে ওয়ার্ল্ড পপুলেশন ডে। এমনিতে জনসংখ্যা বিষয়ে অন্তত গত 100 বছর, 100 বছর কেন, 200 বছর ধরে রাজনীতির মহলে, অর্থনীতির মহলে নানা রকম আলোচনা আছেই। জনসংখ্যা যে একটা সমস্যার ব্যাপার, সেইটা প্রথম নজরে আসে যদি আমরা বলি যে আধুনিক জাতিরাষ্ট্র তৈরি হওয়ার পর, এবং আরও ক্যাটাগরিক্যালি বললে যে ইংল্যান্ডে আগের শতাব্দীতে, 19বিংশ শতাব্দীতে, গোটা শতাব্দী যদি আপনি দেখেন যে 1800 থেকে 1900 সাল অবধি, তাতে ইংল্যান্ডের জনসংখ্যায় একটা সাংঘাতিক উল্লম্ফন হয়। হঠাৎ করে বহুগুণ জনসংখ্যা ইংল্যান্ডের বেড়ে যায়, এবং তার জন্য ইংল্যান্ডের অর্থনীতিতে, রাজনীতিতে জনসংখ্যা নিয়ে চর্চা চালু হয়। পরবর্তীকালে গোটা দুনিয়ায়, এবং বিশেষত বিংশ শতাব্দীর শেষ ভাগে 50টা বছর, আমি যদি পরিসংখ্যান দিয়ে আপনাদের বলতে চাই, তাহলে 1950-এ পৃথিবীর জনসংখ্যা ছিল 250 কোটি, আর 2000 সালে তা 600 কোটি ছাড়িয়ে যায়। মানে শুধু 1950 থেকে 2000 সালের মধ্যে দ্বিগুণের বেশি, প্রায় 3 গুণের কাছাকাছি জনসংখ্যা বৃদ্ধি পায়। এবং 1970
সাল 72 সাল থেকে রাষ্ট্রসংঘের তৈরি করা বিভিন্ন সংস্থা, তারা হচ্ছে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা বিষয়ে বিভিন্ন রকম উদ্যোগ চালু করেন। একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এই যে একদম যখন 1970 সালের পর 73, 75 এই সময়ে গোটা দুনিয়া জোড়া সংকট দেখা দিচ্ছে, অর্থনৈতিক সংকট, যখন ভারতবর্ষে ইমার্জেন্সি হচ্ছে, তখন থেকে গোটা দুনিয়ার রাজনীতিবিদরা, রাষ্ট্রনায়করা যারা দেশ পরিচালনা করেন, তারা জনসংখ্যা নিয়ে সাংঘাতিক চিন্তিত হয়ে পড়েন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সরকারি কমিশন তৈরি করা হয় যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য দেন এবং তারা এটা বলেন, তার নাম ছিল ন্যাশনাল সিকিউরিটি স্টাডি মেমোরেন্ডাম। তাতে ওরা একটা কথা বলেন, সেটা 1974 সালে মার্কিন কংগ্রেসে পরিবেশিত হয়। তারা ওখানে একটা কথা বলেন যে এই যে পরিবেশের ওপর এত চাপ পড়ছে, এই যে প্রাকৃতিক সম্পদের চাহিদা ক্রমাগত বেড়ে যাচ্ছে, তার একটা প্রধান কারণ হচ্ছে এত হারে জনসংখ্যা বাড়ছে, সেটা তার যে যোগান সেই লোকের বেঁচে থাকার জন্য যা যা অর্থনৈতিক, সেটা সামলে ওঠা যাচ্ছে না। এবং সেখানে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণের সরকারি কর্মসূচি, উদ্যোগ, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন 74 সালে। ইন্টারেস্টিংলি ঠিক ওই সময়ে যখন আমাদের দেশে ইমার্জেন্সি জারি হয় 75 সালে, তখন অনেকেই জানেন যে ইন্দিরা গান্ধীর ঘোষণা করে এটাকে বলে যে বন্ধ্যাত্বকরণের অভিযান চালু করেন এবং ভারতবর্ষে 60 লক্ষ পুরুষ এবং 20 লক্ষ মহিলাকে সরকারি উদ্যোগে তাদের ফার্টিলিটি তাকে আর্টিফিশিয়ালি ধ্বংস করা হয়, যে তারা যাতে সন্তান জন্ম দিতে না পারেন তার জন্য। 75 সালে ইমার্জেন্সির সময় এরকমও হয় যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যারা এই নাসবন্দি অভিযানে যুক্ত হবেন, গরিব মানুষ, তাদের বাড়ি দেওয়া হবে, যারা এটা করাবেন তাদের ওখানে ঝুপড়ি থেকে তুলে এনে ঠিক মতো বসবাস করার মতো ঘরবাড়ি দেওয়া হবে, এসব বলা হয়। যদিও তা করা হয়নি, কিন্তু প্রায় 80 লক্ষ লোককে এরকমভাবে সরকারি উদ্যোগে তারা যাতে সন্তানের জন্ম দিতে না পারেন তার ব্যবস্থা করা হয়। ওই একই সময়ে 78 সাল নাগাদ প্রথম চীন হচ্ছে এক সন্তানের নীতি গ্রহণ করে। একই সময়, ওই একই সময়ে ঠিক 75 সালেই ব্রাজিলে এই উদ্যোগ নেওয়া হয় যে তারা প্রায় 15 থেকে 55 বছর বয়সী 40% মহিলাকে অ্যান্টি ওভাম, যাতে তাদের ওভারি কাজ না করে আর যাতে তারা সন্তান জন্ম দিতে না পারেন তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এবং আরও গুরুত্বপূর্ণ, এই যে ব্রাজিলে যে 40% মহিলা 15 থেকে 55 বছরের যাদের এরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার 90% হচ্ছে আফ্রিকান অরিজিনের। অতএব 70-এর দশকের সংকটে গোটা দুনিয়া জোড়া এরকম একটি উদ্যোগ নেওয়া হয় যাতে জনসংখ্যা না বাড়ে, যাতে রাষ্ট্রের দায়িত্বে কত মানুষ আছেন তার সংখ্যাটা না বাড়ে। এবং এই জনসংখ্যার সমস্যা আধুনিক পুঁজিবাদী রাষ্ট্রের সমস্যা। এই যে জনসংখ্যা নিয়ে এত কনসার্ন, মানুষ বেড়ে যাচ্ছে, তাকে আটকাও, তাকে ধরে রাখো, সেটা আধুনিক পুঁজিবাদী রাষ্ট্রের কনসার্ন। এবং পুঁজিবাদের আগে সেই নিয়ে কোনো সিস্টেম্যাটিক পপুলেশনের ম্যাপিং, যাকে আমরা সেন্সাস বলি, সেই উদ্যোগ সেরকমভাবে আছে। কিছু কিছু ভারতবর্ষের ইতিহাসবিদরা কোথাও কোথাও বলেছেন অন্য জায়গায় যে করা হয়েছিল, কিন্তু এরকম
গোটা রাষ্ট্রের সমস্ত মানুষের হিসেব নিকেশ রাখার উদ্যোগ তার আগে হয়নি। এবার কথা হচ্ছে এটা প্রয়োজনীয়তা কি, সেই বিষয়ে আমরা পড়ে আসবো যে কেন রাষ্ট্রকে এটা হিসেব রাখতে হয় যে আগামী 10 বছরে কটা লোক বাড়বে, কেন রাষ্ট্রকে এটা হিসেব রাখতে হয় যে আগামী 10 বছরে কজন মারা যাবেন, কজন নতুন জন্ম নেবে, তার মধ্যে তাদের সেই যারা জন্ম নিচ্ছেন তাদের জাতিগত বিন্যাস কী, ভাষাগত বিন্যাস কী, তাদের সেক্স রেশিও কী ইত্যাদি হিসেবের মধ্যে রাখার এবং সেই সংক্রান্ত পরিকল্পনা করার, এবং আমরা যা বললাম যে কখনো কখনো জোর করে তাকে তার প্রজনন ক্ষমতাকে কেড়ে নেওয়া মানুষের, তার প্রয়োজন রাষ্ট্রের পরে, সেটাতে আমরা একটু পরে আসব। কিন্তু মোদ্দা প্রথম কথাটা আমরা বলতে পারি এটা যে পুঁজিবাদী রাষ্ট্র মূলত তার মানুষকে বাঁচিয়ে রাখার, মানুষকে খাওয়া পড়া শিক্ষা দেওয়ার যে যে ব্যর্থতা, সেটাকে চাপিয়ে দেয় যে এত মানুষ কেন জন্ম নিচ্ছে তার উপর, এত মানুষ কেন আসছে তার উপর, এবং তার বিভিন্ন রকম চেহারা আছে। যখন যেরকম রাজনৈতিকভাবে এটা চাপানোর দরকার পড়ে সেরকমভাবে চাপানো হয়। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন যে এখন গোটা দুনিয়া জোড়া এটা আলোচনা হচ্ছে, গোটা দুনিয়া জোড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন দেশের রাজনৈতিক দল, অতি দক্ষিণপন্থী শক্তি, আমাদের দেশে বিজেপির মতো, তারা এটা বলছেন যে অনুপ্রবেশ আটকাও, অন্য দেশ থেকে লোক ঢুকে পড়ছে, আমাদের দেশের লোক বেড়ে যাচ্ছে, যা আমাদের এখানে হচ্ছে, বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ছে, এনআরসি করো, লোক যারা বিদেশি তাড়াও, ইত্যাদি ইত্যাদি যা হচ্ছে আমাদের এখানে হচ্ছে না। ট্রাম্প তার দেশে করছেন, আপনি যদি ইউরোপের দিকে তাকান, বিভিন্ন দেশে ইমিগ্রেন্টস, তাদের নিয়ে এই সমস্যা চালু হয়েছে। অতএব আমার দেশে বাইরের দেশ থেকে লোক চলে আসছে, সংখ্যা বেড়ে যাচ্ছে আমার দেশে মানুষের, এটা একটা পলিটিক্সের কনসার্ন। এবং তার সাথে সাথেই নিজের দেশের সংখ্যা মানুষের কত বাড়ছে সেটাও একটা বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। ধরুন আমরা ভারতবর্ষের কথাই যদি বলি, যে এরকম একটা ক্যাম্পেইন আছে যে ভারতবর্ষে যারা ইসলাম ধর্মাবলম্বী, মুসলমান ধর্মে, তাদের সন্তান বেশি হয়। এটা ভারতবর্ষের রাজনীতিতে একটা দীর্ঘদিনের ক্যাম্পেইন, আজকের না, দীর্ঘদিনের ক্যাম্পেইন, যে তাদের সন্তান বেশি হয়। মুসলমান হলে 4টে করে ছেলে মেয়ে হয়, 4টে করে বিয়ে হয়, তাদের তারপর 8-10টা করে ছেলে মেয়ে হয়। অতএব হুড়হুড় করে জনসংখ্যা বাড়তে থাকে এবং সেটা রাষ্ট্রের ওপর চাপ তৈরি করে যে এই লোকগুলোকে খাইয়ে পরিয়ে বাঁচতে হবে, যেটার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে যারা জনসংখ্যারকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেন তাদের লজিক। ভারতবর্ষের ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদী যারা যে শক্তি আছে তাদের এটা অন্যতম প্রধান লজিক। গোটা দুনিয়া জুড়ে ইসলামোফোবিয়ার যেখানে যেখানে চাষ হয় সেখানে বলা হয় যে মুসলিমদের জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। অন্য ইউরোপেও হয়, অন্যান্য দেশেও হয়। এবং এটা দুটো অ্যাসপেক্ট, আমি জানি না আমি স্পষ্টভাবে বোঝাতে পারছি কিনা। এক হচ্ছে যে পুঁজিবাদী ব্যবস্থায় লোকের সংখ্যা বাড়লে পুঁজিবাদ সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে কেন, এটা একটা। আরেকটা হচ্ছে লোকের সংখ্যা বাড়া সেটাকে ধর্মীয়, জাতিগত, লিঙ্গগত বৈষম্যের রাজনীতির সাথে যুক্ত করে দেওয়া। এই দুটো প্রক্রিয়াই একসাথে জোরে, দ্বিতীয় প্রক্রিয়াটার সাথে প্রথমটা সম্পর্কযুক্ত। ওকে এটা করতে হয় কারণ পুঁজিবাদী রাষ্ট্র দেশের সমস্ত মানুষের বেঁচে থাকার দায়িত্ব নিতে চায় না তার জন্য। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, আমি ভারতবর্ষের কেস যদি বলি, আমাদের মূল কনসার্ন, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষের গত 100 বছরের, মানে 1901 সালে প্রথম ভারতবর্ষের সেন্সাস হয়, সেই 1901 সাল থেকে যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে দেখব যে 71 সাল অবধি ভারতবর্ষের ট্রেন্ড হচ্ছে যে জন্মের হার, পপুলেশনের গ্রোথ রেট বাড়ছিল 5.8%, সেখান থেকে 10.7%, সেখান থেকে 13.6%, সেখান থেকে 15.2%,
সেখান থেকে 21%, সেখান থেকে 71 সালে গিয়ে সেটা 24.8% হয় গ্রোথ রেট, 24.8% 71 সালে। 71 থেকে 81 এই যে সময়টা, 81 সালে যখন সেন্সাস হয় তখন দেখা যায় যে জনসংখ্যার গ্রোথ রেট কমে যাচ্ছে। মানে যেটা 71 সালে ছিল 24.8, সেটা 81 সালে এসে 24.65 হয়ে যায়। আমি যারা শুনছেন তাদের খুব কি বলবো, মানে যত্ন করে খেয়াল করতে বলবো এবং খুঁজে দেখতে বলবো যে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে হচ্ছে 71 থেকে 81 এই সময়টায়। মানে যা পপুলার পলিটিক্সে আমাদের এখানের সমস্ত রাইট উইং পলিটিক্সের যারা লোক আছেন তারা এটা বলেন যে ওই সময়ে বাংলাদেশে অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছে, সবচেয়ে। যে আসামে এনআরসি হলো, তার যখন কাট অফ ডেট ঠিক করা হয় তখন এটা অন্যতম কথা ছিল যে ওই সময় 71 সালের পর ওই 71-70-এর দশকটায় সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয়েছে। আর ইন্টারেস্টিং হচ্ছে ওই দশক থেকেই ভারতবর্ষের জন্মহারের বৃদ্ধি সেটা কমতে শুরু করে। 81 সালে 24.6, 91 সালে 23.8, আরও কমে 2001 সালে 21.54 এবং 2001 থেকে 2011-এ আরও একটা গভীর স্টিপ গ্রাফটা নিচের দিকে নামতে থাকে। 2011-এ 17.64। এই যে এটাকে বলা হয়, এটা একদমই টেকনিক্যাল টার্ম, ডেমোগ্রাফিক ট্রানজিশন। মানে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বাড়তে 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 কখন থেকে উল্টো দিকে কমতে শুরু করলো, সেটা হচ্ছে 1971 থেকে 1981 এই সময়টা। সেখান থেকে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমতে থাকে এবং 2011-র সেন্সাস অবধি ক্রমাগতভাবে কমতেই থেকেছে। এবং এবার এই তো সেন্সাস শুরু হওয়ার কথা ছিল, হয়নি, এবং যদি হয় তাহলে আমার ধারণা যে এইবারও তার এই ক্ষেত্রেও ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে, এই ট্রেন্ডটাই আমরা হয়তো দেখতে পাবো। কিন্তু বৃদ্ধির হার কমছে মানে অ্যাবসলিউট নাম্বারে কিন্তু জনসংখ্যা বাড়ছে। মানে আমি এটা সিম্পল করে একটা উদাহরণ দিই। ধরুন একবার 100 কোটির কি বলবো 100 কোটির 5% বৃদ্ধি হলো একটা দশকে, তাহলে জনসংখ্যা হবে 105 কোটি। আচ্ছা, পরের বছর মানে 5 কোটি বাড়লো। আচ্ছা, পরের 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার হলো 4.9%, কিন্তু সেটা সেই বৃদ্ধির হারটা হচ্ছে আসলে 105 কোটির 4.9%। তাহলে 100 কোটির 5% আর 105 কোটির 4.9%, তাতে দেখা যাচ্ছে যে অ্যাবসলিউট নাম্বারে আসলে জনসংখ্যা বাড়ছে কিন্তু বৃদ্ধির হার কমছে। এটা একটা খুব সাধারণ সংখ্যাতত্ত্ব, যে সংখ্যাতত্ত্ব কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আবার তা দিয়ে সবটা বোঝাও যায় না। তবে আমি এইটুকু বলবো যে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার যে কমছে, এই কমার সংখ্যার সাথে সাথে একটা গুণগত চরিত্র আছে। গুণগত চরিত্রর যেটা কি বলবো সেকুলার দিক, সেটা হচ্ছে এই সংখ্যার ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার কমার চরিত্র সমস্ত ধর্মীয় গোষ্ঠী, সমস্ত জাতিগত গোষ্ঠীর ক্ষেত্রেই আছে। মানে ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার 2001 থেকে 11-র সেন্সাসে কমেছে, 1.9 থেকে কমে 1.8 হয়েছে। ঠিক একইভাবে 2001 থেকে 2011 সালে ভারতবর্ষের মুসলমান জনসংখ্যার হার বৃদ্ধির হার সেটা 3.1% থেকে কমে 2.78% এরকম হয়েছে। মানে সমস্ত ক্ষেত্রেই কমেছে। অতএব জাতিগতভাবে যদি বলি আমি, তাহলে এটার একটা সেকুলার দিক আছে, এটা ভালো।
যা আসলে আমাদের ভারতবর্ষের রাজনীতিতে এখন বলা হয় না, উল্টোটা বলা হয়। যা পপুলার ক্যাম্পেইন তা হচ্ছে এই যে যা অবস্থা হচ্ছে, মুসলমানদের এত বাচ্চা কাচ্চা জন্মাচ্ছে যে কয়েক বছর পর আর থাকতে পারবেন না। আপনাকে এত দূর বেশি লেখাপড়ার বই ঘেটে দেখতে হবে না, আপনি একটু ঘুরে বেড়ান কলকাতা শহরে। এখনই কলকাতা শহরে যদি ঘুরে বেড়ান তাহলেই দেখবেন যে এরকম সাংঘাতিক রকমের হচ্ছে ক্যাম্পেইন আছে যে কদিন পর হিন্দুরা মাইনরিটি হয়ে পড়বে। তো সে পরিসংখ্যান আছে যে আগামী 750 বছরে তার হওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, আমি ওর মধ্যে যাচ্ছি না। এটা একটা দিক। দ্বিতীয় দিকটা যেটা, এটা ভালো দিক যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সমস্ত অংশের মানুষ, সমস্ত জাতিগত ধর্মীয় আইডেন্টিটির মানুষ, তাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে সবার ক্ষেত্রে। আবার চিন্তার আশঙ্কার বিষয় এটা হচ্ছে যে ভারতবর্ষের পপুলেশনে সেক্স রেশিও, মেল ফিমেল রেশিও, সেটা 2011-এ সবচেয়ে খারাপ জায়গায় ছিল, সবচেয়ে খারাপ জায়গায় ছিল। এবং মানে প্রতি 1000 পুরুষ পিছু 940 জন মহিলা, এটা ছিল গোটা ভারতবর্ষের চেহারা 11-র সেন্সাস অনুযায়ী। এবং আমার ধারণা, অনেকে বলছেন, অনেকে সেন্সাস হলে, রিপোর্ট বেরোলে সেটা অবশ্যই জানা যাবে বলে আশা করা যায়। কিন্তু 2021-এ যদি সেই রেশিও দেখা হয় তাহলে হয়তো সেটা আরও কমবে। এটা একটা সাংঘাতিক গণ্ডগোলের দিক। কারণ এই কারণে এই এসছে রাজশ্রী একটা কমেন্টে লিখেছে, আমি একটু দেখে নিই, এটা দিস আর্টিকেল মাই বি ইন্টারেস্ট টু অল অফ আস। নিশ্চয়ই এসব নিয়ে কিছু আছে, জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে। যাই হোক, তো এইটা আরও আশঙ্কার, শুধু মেল ফিমেল তার রেশিও টোটালিটিতে নয়, আরও আশঙ্কার হচ্ছে যে চাইল্ড সেক্স রেশিও খুব কম। চাইল্ড মানে 1 থেকে 6 বছরের মধ্যে যারা, মানে ওই যদি 11 সালে সেন্সাস হয় তাহলে 11 সালে 1 থেকে 6 বছরের মধ্যে, মানে 2005 থেকে 2011-র মধ্যে যারা জন্মেছেন, যে শিশুরা জন্ম নিয়েছে, তাদের সেক্স রেশিও যদি দেখা যায়, এমনিতে টোটালিটিতে ওটা 1940, আর চাইল্ড সেক্স রেশিওতে সেটা আরও কম, 1914। মানে যারা নতুন জন্মাচ্ছেন সেই মানুষদের মধ্যে, যারা শিশু জন্মাচ্ছেন সেই মানুষদের মধ্যে, সেই শিশুদের মধ্যে মেয়ে কন্যা শিশুর জন্মের হার কম। আমার এটাও ধারণা যে যদি 2021 সালে আবার সেন্সাস হতো এই বছর, তাহলে সেটা আরও খারাপ জায়গায় যেতে পারে। এটা একটা সিরিয়াস কনসার্ন যে আমাদের দেশের সেক্স রেশিও প্রতিটা সেন্সাসে প্রতিনিয়ত খারাপ হতে যাচ্ছে। তার সাথে একটি নির্দিষ্ট নারী বিদ্বেষী মতাদর্শগত পরিমণ্ডল ভারতবর্ষে গড়ে ওঠা, একটি ভয়ঙ্কর পিতৃতান্ত্রিকতার চাষ ভারতবর্ষের জমিতে হওয়া, তার অবশ্যই সম্পর্ক আছে। আমি এই পরিসংখ্যানের বিষয়ে আর বিশেষ কথা বাড়াবো না, কিন্তু আমি বলছি যে এটা আমাদের জন্য, আমাদের মূল কনসার্ন যা, আমি অনেক দিক থাকে জনসংখ্যার, সেটা নিয়ে আমি কথা বলবো না। আমি যদি এতক্ষণ যা বললাম সেটাকে যদি এরকম সাম আপ যদি করি, বলেন যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে, কিন্তু তাতেও জনসংখ্যা ইন নাম্বারস, অ্যাবসলিউট নাম্বারস বাড়ছে, কিন্তু বৃদ্ধির হার কমছে, জাতি ধর্ম নির্বিশেষে সেটা কমছে। অতএব ডেমোগ্রাফিক ট্রানজিশন যাকে বলা হয়, সেইটা ভারতবর্ষে চলছে, তাতে কোনো অসুবিধা নেই। আশঙ্কার হচ্ছে এটা যে তাতে লিঙ্গ বৈষম্যের একটি সাংঘাতিক চেহারা সামনে আসছে, যেটা আমাদের আশঙ্কার। ইতিবাচক হচ্ছে এটা সমস্ত ক্ষেত্রেই, সমস্ত জাতি, সমস্ত ধর্মীয় গোষ্ঠী, তাদের ক্ষেত্রেই কমছে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখন
এই যে একটা আতঙ্কের পরিবেশ, যে এত লোক এত লোক এত লোক কমাও, এরকম একটা তথ্য আছে যে 2025 সালে হয়তো ভারতবর্ষের জনসংখ্যা চীন থেকে বেশি হবে, হতেও পারে, কারণ গত 20 বছরের হিসেবে মানে 91 থেকে 2011 এই 20 বছরের হিসেব হচ্ছে ভারতবর্ষে 35 কোটি লোক বেড়েছে এই 20 বছরে, আর চীনে মাত্র 21 কোটি লোক বেড়েছে। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, হয়তো বেশি হবে। এখন আমাদের মূল যেটা বিচার্য বিষয় হওয়া উচিত সেটা হচ্ছে যে জনসংখ্যা বাড়লে ঠিক কী সমস্যা হয়। বেশি লোক তৈরি হলে, একটা দেশে যদি হঠাৎ করে লোক বেশি হয়ে যায় তাহলে সমস্যাটা কি হয়। কেউ কেউ বলেন এরকম যে বেশি লোক, এটা বেশি লোক হওয়া মানে তাদের খাবারের ব্যবস্থা করো, বেশি লোক হওয়া মানে তাদের বেঁচে থাকার অন্যান্য সংস্থানের ব্যবস্থা করো, বেশি লোক হওয়া মানে তাদের লেখাপড়ার ব্যবস্থা করো ইত্যাদি। অতএব লোক কমিয়ে রাখলে তার চাপ অর্থনীতির ওপর কম পড়ে। এবং এটা নতুন থিওরি নয়, এটা প্রায় 200 মানে 1790-95 তার শেষের দিকে, 1800 সালের শুরুর দিক দিয়ে থেকে এই থিওরি বাজারে আমদানি হয়। আমি যদি বলি সবচেয়ে বিখ্যাত যিনি, যার কথা চর্চিত হয় সব জায়গায়, তিনি হচ্ছেন রবার্ট ম্যালথাস। ম্যালথাসের নাম অনেকেই জেনে থাকবেন হয়তো। তো ম্যালথাস এটা বলেন যে খাবার উৎপাদনের যা গতি তার থেকে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, অতএব এটা হবেই যে সবাই খেতে পারবে না, এটা অবশ্যম্ভাবী। যদিও গোটা 200 বছরের ইতিহাসে এর কোনো প্র্যাকটিক্যাল হাতে কলমে প্রমাণ পাওয়া যায়নি, পাওয়া যাওয়ার কথাও না। মার্কস নিজে ম্যালথাসের এই থিওরিকে রেফার করে তাকে সাংঘাতিক রকমভাবে আক্রমণ করেছিলেন। এই থিওরি আরও ভবিষ্যতে আরও বিখ্যাত হয় যখন ডারউইন অরিজিন অফ স্পেসিস লেখার পর বলেন যে উনি ম্যালথাসিয়ান থিওরি অ্যাপ্লাই করেছেন। মানে কি, মানে খাবারের থেকে লোক বেশি, তাহলে যে যাকে মেরে খাবার খেতে পারবে সে বেঁচে থাকবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানে একজন লোক তার বেঁচে থাকার সংস্থানের জন্য অন্য লোককে মেরে ফেলতে পারে, অন্য লোককে দাবিয়ে রাখতে পারে, অন্য লোককে শোষণ করতে পারে, এটা জাস্টিফাইড বিকজ দিস ইজ ন্যাচারাল। খাবারের উৎপাদনের থেকে, জিনিসের উৎপাদনের থেকে মানুষের উৎপাদন বেশি হারে হচ্ছে, অতএব এইটাই হবে, এটাই কিছু করার জন্য। মার্কস সেখানে একটা মৌলিক ব্রেক থ্রু করেন। শুধু মার্কস না, আরও অনেকেই ম্যালথাসের ক্রিটিক ছিলেন, কিন্তু মার্কস একটা মৌলিক ব্রেক থ্রু করেন, সেটাতে আমরা পরে আসবো। কিন্তু আমি শুধু এটাই আপনাদের একটু স্মরণ করাই যে এই যে থিওরিটা, যে লোক বাড়লে তো তাদের খাওয়ানো যাবে না, লোক বাড়লে তো তাদের বাঁচিয়ে রাখা যাবে না, অতএব লোককে টিকিয়ে রাখো, এইটি একটি তত্ত্বগত, লোককে কমিয়ে রাখো, এটা একটি তত্ত্বগতভাবে ভুল কথা। তার মৌলিক কারণ হচ্ছে এই যে এখানে আমি যদি বলি দার্শনিকভাবে এই তত্ত্বের যারা প্রবক্তা, যারা অনেকেই আছেন, অনেকে এরকম আছেন গত 100 বছরে বিভিন্ন লোক যারা, ইভেন ব্রিটিশ রয়্যাল সোসাইটি, তারা 2012 সালে একটা পেপার তৈরি করে এটা দিয়েছে যে তারা বলছে যে গোটা দুনিয়াতে 500 কোটি লোক হচ্ছে এক্সট্রা আছে, এরা উদ্বৃত্ত, এদের কোনো দরকার নেই, এরকম আছে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা হয়েছিল। পপুলেশন বম বলে একটা বই লিখেছিলেন পল ইরলিচ, তার নাম, সেটাও ওই সময় ফ্যাসিস্টরা খুব জনপ্রিয় করেছিল ইত্যাদি। আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু এই একটা ধারণা আছে যে লোক বেড়ে গেলে এত খাবার কোত্থেকে আসবে, এত তাদের বেঁচে থাকার সংস্থানের জিনিস কোত্থেকে আসবে, অতএব লোককে কমিয়ে রাখো। এইটা প্রাইমারিলি মার্কস ফিলোসফিক্যালি একটা জায়গায় একটা গুণগতভাবে নতুন জিনিস হাজির করেন, সেটা দার্শনিকভাবেও আলাদা, নতুন তখন ছিল। তা হচ্ছে এই যে এক মানুষ সেই প্রাণী, এবং মার্কস ডারউইনের সমালোচনা করেছিলেন সাংঘাতিক রকমভাবে, তার এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট
তার তার তত্ত্বায়নের বিরুদ্ধে এঙ্গেলসও করেছিলেন এক জায়গায়, যে উনি মানব জাতির ওপর কী ভয়ঙ্কর মশকরা করেছেন ডারউইন উনি জানেন না কেন। তাদের কথা হচ্ছে যে একটা মানুষ এমন প্রাণী যে নিজে নিজের খাবার তৈরি করে। পশুকে বসে থাকতে হয় গাছে কি খাবার আছে না আছে তার জন্য, আম কটা হবে জাম কটা পাওয়া যাবে তার জন্য। মানুষ একমাত্র প্রাণী যে নিজে নিজের খাদ্য তৈরি করে, নিজে নিজে বেঁচে থাকার জিনিস তৈরি করে। অতএব একটা মানুষ বাড়া মানে একটা খাবার তৈরি করার লোকও বাড়া, একটা মানুষ বাড়া মানে একটা জামা কাপড় তৈরি করার লোকও বাড়া। তাহলে 30 জন মানুষ যদি থাকেন, তারা যদি তাদের প্রয়োজনীয় জিনিস আজকে তৈরি করে তাদের বেঁচে থাকার ব্যবস্থা করেন, সেটা যদি 5 বছর পর 50 জনে হয়ে যায়, তাতে আপনার এটা ভাবার কোনো কারণ নেই যে খাবার থেকে জামা কাপড় থেকে বেঁচে থাকার অন্যান্য জিনিস ওই 30 জনের জন্য যে পরিমাণ সেই পরিমাণই আছে। না, ওটা 50 জনের মতো করে তৈরি করতে পারে মানুষ। এবং ম্যালথাসিয়ান থিওরি, তারপর ম্যালথাসকে যারা যারা টেনেছেন, সে ডারউইন হোক যাই হোক, তা কোনোটাই মানব জাতির জন্য প্রযোজ্য নয়। তার কারণ মানুষ যদি 30 জনের থেকে 50 জন হয়ে যায়, এই 50 জন হওয়ার প্রক্রিয়ায় মানুষ তার উৎপাদন শক্তিকে এতটা বাড়াতে পারে যে সে 30 জনের জায়গায় 50 জনের প্রয়োজনীয় জিনিস বেঁচে থাকার তৈরি করতে পারে। তাহলে আমরা প্রথম প্রশ্নে আসব যে তাহলে পুঁজিবাদী ব্যবস্থা এত আতঙ্কিত কেন জনসংখ্যা নিয়ে? পুঁজিবাদী ব্যবস্থা এত আতঙ্কিত এই কারণে যে ওই যে 30 থেকে 50 জন হলো, ওই 50 জনকে সে খাবার তৈরি, জামা কাপড় তৈরি, উৎপাদনের কাজে যুক্ত করতে ব্যর্থ। সে মানব সম্পদকে, তার সৃষ্টিশীলতাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারে না। ওখানে তার ক্রাইসিস, তার জন্য তার কাছে ওটা বাড়তি। মার্কস বলেছিলেন যে সারপ্লাস পপুলেশন, এই কথাটার কোনো এমনি মানে কি বলবো, ইউনিভার্সাল সংজ্ঞা হয় না। সারপ্লাস পপুলেশন কথাটা নির্ভর করে যে কোনো একটি উৎপাদন ব্যবস্থায় দাঁড়িয়ে যারা এই উৎপাদন সম্পর্কের নিয়ন্ত্রক, তারা তারা কোনটাকে, তারা কতটা মানুষের মেধা, মানুষের সৃজনশীলতাকে কাজে লাগাতে পারছেন তার উপর একটি ঐতিহাসিক অবস্থানে দাঁড়িয়ে ওই সময়ে মানুষের শ্রম, মানুষের মেধাকে উৎপাদনের কাছে কতটা লাগানো সম্ভব তার উপর দাঁড়িয়ে ঠিক হয় কোনটা সারপ্লাস কোনটা সারপ্লাস পপুলেশন কিনা, মানে পপুলেশন বার্ডেন কিনা সমাজের ওপর, ওটা তার উপর নির্ভর করে। পুঁজিবাদের সমস্যা হচ্ছে এই যে পুঁজিবাদী ব্যবস্থা এই দুনিয়ার মানুষের মেধা, তার শ্রম, তার সৃজনশীলতাকে উৎপাদনের কাজে লাগাতে পারছে না। এটা পুঁজিবাদের ক্রাইসিস। তার জন্য তার কাছে মনে হচ্ছে যে ওটা সারপ্লাস। পারছে না কেন? পারছে না কারণ যে আমি ওই অর্থনীতির ব্যাখ্যায় যাব না। পারছে না তার সিম্পল কারণ হচ্ছে যে তাকে উৎপাদনের উপকরণ, খনি, জমি, জল, জঙ্গল, ফসল, সমস্ত কিছু তা পুঁজির মালিকদের কুক্ষিগত করে রাখা। এই যে প্যান্ডেমিক হলো, তাতে আমরা কি দেখলাম? তাতে আমরা দেখলাম যে ভারতবর্ষের চেহারাটা হচ্ছে এই যে ভারতবর্ষের গুদামে যত লোক আছে, যত জিনিস খাদ্যশস্য মজুদ হওয়া আছে, সেটা দিয়েই ভারতবর্ষের মানুষকে অন্তত 3 মাস খাইয়ে রাখা যায় আরামসে, মানে বিলিয়ে দিলেই খাইয়ে রাখা যায়। কিন্তু সেটা হবে না, কারণ ওটা পুঁজির স্বার্থে ব্যবহৃত হবে তার জন্য। তো পুঁজিবাদের ক্রাইসিস হচ্ছে এটা, যে সে এই দুনিয়ার যত মানুষ আছে বা যত মানুষ আরও যুক্ত হবে, সেই মানুষকে, তার শ্রমশক্তিকে, তার মেধাকে, তার সৃজনশীলতাকে উৎপাদনের কাজে লাগাতে অক্ষম। তার মুনাফার জন্য যতটা দরকার, সেইটুকু মানুষই ওর দরকার। তার
শ্রম বাজারে যেটুকু আয়তন দরকার সেইটুকু মানুষ তার জন্য দরকার, তার জন্য তারকে মনে হয় যে বাকিটা সারপ্লাস পপুলেশন, এদের মেরে ফেলা যায়, এরা মরলে কিছু এসে যায় না, এরা যদি নাও থাকে তাতেও কিছু এসে যায় না। অথচ যদি এইটা আমরা যদি পুঁজিবাদের বিকল্প কোনো ব্যবস্থা ভাবি, তাহলে মানুষ তার শ্রম, তার মেধা, তার সৃজনশীলতা, সে আসলে কখনোই বার্ডেন নয়, সে বরঞ্চ আমি এখন যেটুকু ফসল ফলাতে পারি, যেটুকু জামাকাপড় তৈরি করতে পারি, যেটুকু বিজ্ঞান প্রযুক্তির উন্নতি করেছি, তাতে সে বাড়তি উপাদান যুক্ত করতে পারে। একমাত্র সৃজনশীল শ্রমের একমাত্র অধিকারী যে প্রাণী সেটা হচ্ছে মানুষ। সে ওটাকে ট্রান্সফর্ম করতে পারে যে কোনো জিনিসকে নতুন, এখন যা তৈরি হয় তার থেকে আরও উন্নত জিনিসে। অতএব এই যে জনসংখ্যা সংক্রান্ত সমস্যা, সেই যে জনসংখ্যা সংক্রান্ত আতঙ্ক, সেই আতঙ্কের মূলে হচ্ছে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা, মুনাফা কেন্দ্রিক এই উৎপাদন ব্যবস্থা মানুষকে কিভাবে দেখে তার উপর। সে মানুষকে মানুষ হিসেবেই দেখে না, সে মানুষকে উৎপাদনের শ্রমশক্তির সাপ্লাই হিসেবে দেখে। যখন প্রচুর লোক দরকার হয় তখন কাজে লাগাও, যখন দরকার নেই বাজারে তখন ছাঁটাই করে দাও। আমি ওই বিষয়ের মধ্যে ঢুকছি না, ওটা আজকের বিষয় নয়, কিন্তু এইটা হচ্ছে মূল কারণ যার জন্য তাকে মানুষকে বার্ডেন হিসেবে মনে হয়। এবং যখনই বার্ডেন হিসেবে মনে হয় তখন সে জনসংখ্যার তথ্য, এত লোক বেড়ে গেছে কেন, কখনো টোটালিটিতে জনসংখ্যার তথ্য এত মানুষ বাড়ছে কেন, কখনো আমার দেশে অন্য দেশের লোক ঢুকে পড়ছে কেন, আমার দেশের জনসংখ্যা বাড়ছে কেন, সেই সব বিষয়ে চিন্তিত হয়ে পড়ে। এবং তখন সে এরকম জনসংখ্যা, অলরেডি আমাদের দেশের আইন তৈরি হয়ে রেডি হয়ে আছে, প্লেস হয়েছে, যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কিভাবে তাকে আটকানো যায়। এবার জনসংখ্যার নিয়ন্ত্রণ, মানে এটা আমার গোটা কথা থেকে এটা কেউ নিশ্চয়ই একবারের জন্য মনে করবেন না দয়া করে যে জনসংখ্যার নিয়ন্ত্রণের কোনো দরকারই নেই। কিন্তু জনসংখ্যার নিয়ন্ত্রণের প্রশ্নটি সামগ্রিক মানব উন্নয়নের প্রশ্নের সাথে যুক্ত, তার থেকে আলাদা কোনো ব্যাপার না। আমি ওইগুলোর মধ্যে যাচ্ছি না, ওগুলো নিশ্চয়ই যারা চর্চা করেন শুনছেন, আপনারা নিশ্চয়ই খুঁজে দেখবেন যে কীভাবে লিটারেসি রেট বাড়লে, কীভাবে অন্যান্য সোশ্যাল ইন্ডেক্স সেগুলোর ডেভেলপমেন্ট হলে তাহলে হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। সেগুলো অবশ্যই চর্চার বিষয়, আপনারা চর্চা করে দেখবেনও, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে মানুষকে কিভাবে দেখব, সেইটা শুধুমাত্র অর্থনৈতিক নয়, সেটা একটি সম্পূর্ণ দার্শনিক প্রশ্নও বটে, যা পুঁজিবাদ সবসময়ই মানুষকে শুধুমাত্র তার উৎপাদনের আরও যেরকম সে দেখে যে জমি, দেখবেন একটা আছে না যে ওই রকম ইকোনমিক্সে, বাচ্চাবেলার ইকোনমিক্সে পড়ানো হয় যে ল্যান্ড লেবার ক্যাপিটাল। তো ল্যান্ড লেবার ক্যাপিটাল, ল্যান্ড ক্যাপিটাল আর লেবার মানুষ। মানে মাটির টুকরো যেরকম, কাগজের নোট যেরকম, মানুষও ওরকম উৎপাদন ব্যবস্থার একটা উপাদান হিসেবে সোর্স। সে যে রক্তমাংসের মানুষ, সে যে ভাবতে পারে, সে যে নিজের জীবনের বেঁচে থাকার, নিজের সার্ভাইভালের জন্য এই পৃথিবীতে আমাকে বেঁচে থাকতে হবে, তার জন্য নিজের ডেভেলপমেন্ট করে, নিজের সভ্যতার বিকাশ ঘটায়। এবং তার সাথে সাথে আজকে এটা পার্টিনেন্ট কোয়েশ্চেন যে পৃথিবীর আরও 5টা বিষয়, পরিবেশ থেকে শুরু করে গাছপালা, নদী, জমি, তাকেও কিভাবে রক্ষা করতে পারে সেটা নিয়েও মানুষ ভাবনা চিন্তা করতে পারে, সেটাকেও রক্ষা করতে পারে। তো যে মানুষ সচেতনভাবে জমি, জল, জঙ্গল,
সমুদ্র পাহাড় রক্ষা করার কথা ভাবছে, তার জন্য লড়ছে, তার জন্য বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে মানুষ ঠিক একই রকমভাবে নিজের সারভাইভেলের জন্য যেভাবে শুধু মানবজাতি নয় আরও অন্যান্য প্রাণীকে রক্ষা করতে হবে, অন্যান্য পৃথিবীর উপাদানকে রক্ষা করতে হবে, এটা যখন সে সচেতনভাবে ভাবতে পারে, সেই মানুষ নিজের জাতিকে রক্ষা করার জন্য মানব জাতিকে কত সংখ্যায় বৃদ্ধি করব না সেটাও ভাবতে পারে। এটার জন্য বিশেষ কোনো এক্সপার্টের দরকার পড়ে না, এটার জন্য বিশেষ কোনো জুলুমবাজির দরকার পড়ে না, যে ওই যা 70-এর দশকে হয়েছে, যা এখন ক্যাম্পেইন হচ্ছে, যা আমাদের দেশের পপুলেশনকে রেস্ট্রিক্ট করার জন্য করতে হচ্ছে, ওটা ওরকম জুলুমবাজি করে করার কোনো দরকার পড়ে না। সে সচেতনভাবেই সে এই দুনিয়ায় নিজের টিকে থাকার জন্য জনসংখ্যার প্রশ্নটিকে অ্যাড্রেস করতে সক্ষম। কিন্তু সেটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত যে গোটা উৎপাদন ব্যবস্থা, গোটা রাষ্ট্র ব্যবস্থা, বর্তমানে আমরা যেখানে আছি এই পুঁজিবাদী ব্যবস্থায় যতদিন মানুষকে মুনাফার একটা উপাদান হিসাবে বিবেচনা করা হবে, ততদিন ওরকম হিসেব হবে যে মানুষ বেড়ে গেছে মানে মানুষ আমার জন্য বার্ডেন, অতএব তাকে বাদ দিয়ে দাও, তাকে এনআরসি করো, দেওয়াল তুলে দাও, তাকে চিহ্নিত করে কি বলে ডি ভোটার প্রথম চিহ্নিত করো, তারপর তারা আমার দেশের নাগরিক নয় বলে তাড়িয়ে দাও, তারপর রোহিঙ্গাদের মতো কিছু লোককে রেখে দাও, তারা এই দেশে যাবে না ওই দেশে যাবে না, কোথায় যাবে, রাষ্ট্রহীন জমিহীন ভূমিহীন মানুষ হিসেবে পরিণত হোক। এইটা হচ্ছে আমি 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 এক লাইনে যদি বলি যে জনসংখ্যা সংক্রান্ত এই প্যানিক হচ্ছে মানব সম্পদকে ব্যবহার না করতে পারার অক্ষমতা পুঁজিবাদের, তারই বহিঃপ্রকাশ। অতএব এর উৎস আসলে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে তার যে সংকট গত পরশুদিন অবধি যত লোককে সে কাজে যুক্ত করতে পারত, গত পরশুদিন অবধি যত লোকের মেধা শ্রমকে সে ব্যবহার করতে পারো, আজকে পারছে না, প্রতিদিন ছাঁটাই করছে। সেই ব্যবস্থারই অংশ। সে যেরকম কারখানায় মনে হচ্ছে লোক বেশি হয়ে গেছে আর দরকার নাই, তাড়িয়ে দাও, সে ওরকম সমাজেও ভাবছে, তার কাছে সমাজটাই একটা কারখানা যেখান থেকে মুনাফা আসে, অতএব ওখানেও লোক বেশি হয়ে গেছে, অতএব ওখান থেকেও লোক ছাঁটাই করে দাও, ওখানেও লোক কমাও। অতএব জনসংখ্যা সংক্রান্ত ত্রাস এবং সেই সংক্রান্ত দমনমূলক ব্যবস্থা আসলে পুঁজিবাদের সংকটের আরেকটা, পুঁজিবাদের সংকট যে চেহারায় সামনে আসে তার মতোই আরেকটা চেহারা। জনসংখ্যাকে নিয়ন্ত্রিত করা, তাকে একটি সুষম সুবিন্যস্ত জনসংখ্যার বৃদ্ধিতে রূপান্তরিত করা, সেটার জন্য প্রথম হচ্ছে ওই মানুষকে উৎপাদনের একটি উপাদানের মতো যান্ত্রিকভাবে দেখার দুনিয়াকে পাল্টাতে হবে। যারা এই দুনিয়া চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আরও 5টা লড়াই, ওই মানুষকে মানুষের মতো দেখা। দেয়ার মানে পৃথিবীতে কোনো দিন সারপ্লাস পপুলেশন, বার্ডেন পপুলেশন বলে কিছু থাকতে পারে না। একটা রক্তমাংসের মানুষ, সে সৃজনশীল, সে মানবিক, তাকে সম্পূর্ণ বেঁচে থাকার মতো করেই এই দুনিয়াকে বানাতে হবে। এটা অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার এবং আপাতত অন্তত যাতে জাতির নামে, ধর্মের নামে, লিঙ্গের নামে জনসংখ্যার দোহাই দিয়ে আক্রমণ না হয়, তার বিরুদ্ধে একটি সচেতন প্রয়াস আমাদের সকলের থাকা উচিত। পরস্পরের এই আলোচনায় যারা আছেন আজকে, আমি আশা করি তারা সবাই এইটা সচেতনভাবে এই কথা বারবার বলেই থাকবেন এবং যারা এই হেড ক্যাম্পেইন বেসিক্যালি জনসংখ্যার দোহাই দিয়ে এখন করছেন, তাদের বিরুদ্ধে এরকম একটা চেতনার পরিবেশ গড়ে তুলবেন
যেখানে পৃথিবীর কোনো মানুষকে বোঝা হিসাবে রাষ্ট্র দেখতে পারে না, পৃথিবীর কোনো মানুষকে কোনো সমাজ বোঝা হিসাবে দেখতে পারে না। যদি তাই দেখতে না পারে তাহলে পপুলেশন গ্রোথকে রিপ্রেসিভ ওয়েতে আটকানোর পদ্ধতিও থাকতে পারে না। আজকের মতো আমার এইটুকুই কথা। প্রশ্ন যদি কেউ করেন এখনই তাহলে বলতে পারি, আর নাহলে এটাই ঠিক আছে। কেউ যদি বলে তাহলে আমি সিধমা টিডমা কেউ পরস্পরের পেজ থেকেও কমেন্ট আসছে দু একটা, যারা পেজ চালান, তাহলে আমি আজকের মতো কথা শেষ করতে পারি। কই সিধমা শেষ করি? পেজের লোক কেউ যদি বলেন তাহলে আমি শেষ করতে পারি। একটু কমেন্টে বললে ভালো হয়, তাহলে শেষ করব। শেষ করে দিই, প্রশ্ন নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর পরস্পরের এই উদ্যোগ জারি থাকুক, এইটুকুই বলার। শুভরাত্রি।